রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের সংশোধিত 28 দফার প্রতি পূর্ণ সম্মতি জেলেনস্কির, পুতিনেরও ইতিবাচক সাড়া। দুবাই এয়ার শোতে তেজাস বিধ্বস্তের পর ভারতের প্রতিরক্ষা শিল্পের শেয়ারে ব্যাপক দরপতন। বার্মার 4000 নাগরিক বহিষ্কার করতে যাচ্ছেন ট্রাম্প। মিশরের প্রাচীন রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন মাইল ফলক স্থাপন তুরস্কের নির্মিত মানুষবিহীন ফাইটার জেট কিজিলেলমার। দুবাই এয়ার শোতে ভারতের তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটির নির্মাতা সংস্থার শেয়ার মূল্যের ব্যাপক দরপতন ঘটেছে। এর ফলে মাথায় হাত পড়েছে প্রতিষ্ঠানটিতে লগ্নিকারী অসংখ্য মানুষের। তেজাস যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে অন্য আরও 1 ডজনেরও বেশি নামকরা প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানের শেয়ার মূল্যেরও ব্যাপক দরপতন ঘটেছে। তেজাস যুদ্ধবিমান নির্মাণ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। শুক্রবার দুবাই এয়ার শোতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার আগে হিন্দুস্তান অ্যারোনটিক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল 4595 টাকা। কিন্তু গত শুক্রবার বিমান দুর্ঘটনার পর সোমবার যখন প্রথমবার শেয়ার বাজার চালু হয়, তখন স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই এর প্রতিটি শেয়ারের মূল্য কমে দাঁড়ায় 4425 টাকা। প্রতি শেয়ারের দাম কমে 154 টাকা, যা শতকরা হিসেবে 3% বেশি। এছাড়া প্রতিরক্ষা স্টকের তালিকায় থাকা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কোচিন শিপইয়ার্ড, ভারত ডায়নামিক্স, গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের মতো বিশাল সব প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন ঘটে সোমবার। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের শেয়ারের দরপতনের পরিমাণ শতকরা 4%, যা হিন্দুস্তান অ্যারোনটিক্সের চাইতেও বেশি। সোমবার 2.5% দরপতন ঘটে নিফটি ডিফেন্স কোম্পানির। ভারত ইলেকট্রনিক্সের দরপতন ঘটে 3.2%। এছাড়া কোচিং শিপইয়ার্ডের প্রায় 2%, ভারত ডায়নামিক্সের 2.3% দাম কমেছে প্রতি শেয়ার বাবদ। এদিকে তেজাস যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভারত যখন গোটা বিশ্বে নাজেহাল, তখন দুবাই এয়ার শোতে চীনের তৈরি জে-10C, পাকিস্তানের তৈরি J-17 ফাইটার জেট এবং রাশিয়ার তৈরি Su-57 যুদ্ধ বিমানের অনন্য সাধারণ উড্ডয়ন প্রদর্শনী বা স্টান্ট ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বের গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই 3টি দেশের যুদ্ধ বিমানের আকাশে ব্যতিক্রমী প্রদর্শনীতে মুগ্ধ নেট জগতের দর্শকরা। 3টি দেশেই এসব বিমান প্রদর্শনীতে অংশ নেওয়া পাইলটরা পাচ্ছে বীরের মর্যাদা তাদের অসাধারণ দক্ষতার জন্য। দুবাই এয়ার শোতে গত শুক্রবার শেষ দিনে বিধ্বস্ত হয় ভারতের একটি তেজাস ফাইটার জেট এবং নিহত হন এর পাইলট। ডোনাল্ড ট্রাম্পের 28 দফা সংশোধিত শান্তি প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে বলেছেন, এটা যুদ্ধ বন্ধের ভিত্তি হিসেবে ভূমিকা পালন করতে পারে। জেলেনস্কির সম্মতির পর বর্তমানে 28 দফা নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। ডোনাল্ড ট্রাম্পের 28 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, তবে যোগ দিতে পারবে ইউরোপিয়ান ইউনিয়নে। রাশিয়ার জব্দ করা অর্থ থেকে $100 বিলিয়ন খরচ করা হবে ইউক্রেনের উন্নয়নে। ডনবাস রাজ্যের যেসব এলাকায় এখনও ইউক্রেনের দখলে রয়েছে তা ছেড়ে দিতে হবে রাশিয়ার কাছে। বিনিময়ে ইউক্রেন রাশিয়ার দখল থেকে ফেরত পাবে খার্কিভ, সুমি এবং দিনিপ্রোপেট্রোভস্ক এলাকা। রাশিয়ার দখলে থাকা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে রাশিয়ার দখলে। এটি হস্তান্তর করা হবে জাতিসংঘের পারমাণবিক এনার্জি সংস্থার কাছে এবং এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ রাশিয়া ও ইউক্রেন সমানভাবে পাবে। ইউক্রেনের সেনা সংখ্যা 6 লাখের বেশি হবে না। ইউক্রেনে কোনো ন্যাটো সেনা থাকবে না, তবে ফ্রান্স ও ব্রিটেনের কিছু সেনা সেখানে থাকতে পারে। যুদ্ধ পরবর্তীতে ইউক্রেনের নিরাপত্তার ভার ন্যস্ত থাকবে যুক্তরাষ্ট্রের হাতে এবং যুক্তরাষ্ট্র থাকবে অভিভাবকত্বের দায়িত্বে। ইউক্রেন রাশিয়ায় কোনো ধরনের আক্রমণ পরিচালনা করতে পারবে না। যদি করে তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব পালন থেকে সরে আসবে। রাশিয়াও ইউক্রেনে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র রাশিয়ায় আক্রমণ করবে না, তবে অবরোধ আরোপ করবে। ডনবাস রাজ্যের সীমানা ঘেঁষে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হবে এবং তাতে জমি ছাড়তে হবে রাশিয়া ও ইউক্রেন উভয়কে। এই বাফার জোন হবে সম্পূর্ণ নিরস্ত্র। বাফার জোনে কোনো দেশের কোনো মানুষ বাস করবে না, ফলে এটি হবে একটি জঙ্গল এলাকা। যুদ্ধাপরাধের দায়ে কোনো দেশ কোনো দেশের সেনা বা সেনা কর্মকর্তাদের বিচার করতে পারবে না।
উভয় দেশ কোনো শর্ত ছাড়াই সব যুদ্ধবন্দীদের হস্তান্তর করবে পরস্পরের কাছে। বিশ্লেষকদের মতে 28 দফা শান্তি প্রস্তাবের এসব শর্ত রাশিয়া ইউক্রেন উভয় দেশের জন্যই অনেক ভালো। উভয় দেশকেই কিছু ছাড় দিতে হচ্ছে এবং উভয় দেশে কিছু অর্জন করতে পারবে। ইউক্রেনের অন্যতম চাওয়া ছিল ন্যাটো আর ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হওয়া। রাশিয়া এর তীব্র বিরোধিতা করলেও শেষ পর্যন্ত ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার অধিকার মেনে নিয়েছে। এর ফলে ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হলে অর্থনৈতিকভাবে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। রাশিয়ার অন্যতম চাওয়া ছিল গোটা ডনবাস রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু প্রায় 4 বছর পার হলেও সেটি করতে পারেনি রাশিয়া। শেষ পর্যন্ত খার্কিভ, সুমি সহ আরও বেশ কিছু দখলকৃত এলাকা ইউক্রেনের হাতে ফিরিয়ে দিয়ে রাশিয়া গোটা ডনবাস রাজ্যের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে। ডনবাসে মূলত বাস করে রাশিয়ান জাতিগত লোকজন এবং তারা ইউক্রেন বিরোধী। ইউক্রেন সরকার তাদের দমন পীড়ন করে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অপরদিকে ইউক্রেন ডনবাস রাজ্য ছেড়ে দেওয়ার বিনিময়ে খার্কিভ, সুমি সহ বিশাল এলাকা ফিরে পাবে রাশিয়ার দখল থেকে। ইউক্রেনের পক্ষে ইউরোপের দেন দরবারের পর ট্রাম্পের 28 দফা প্রস্তাবে কিছু সংশোধনী আনা হয়েছে। এ বিষয়ে সোমবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, এখন প্রস্তাবটি মেনে নেওয়ার মতো। ইউক্রেনের মিত্র দেশগুলো সতর্কতার সাথে অভিনন্দন জানিয়েছে সংশোধিত 28 দফা প্রস্তাব। ফলে এবার বন্ধ হওয়ার কাছাকাছি ইউক্রেন যুদ্ধ। নতুন একটি মাইল ফলক স্থাপন করেছে তুরস্কের নির্মিত মানুষবিহীন ফাইটার জেট বেরাক্তার কিজেলেলমা। বৃহস্পতিবার কিজেলেলমা ফাইটার জেট আকাশে দুটি F-16 ফাইটার জেটের সাথে ডগ ফাইটে লিপ্ত হয়। এ সময় F-16 ফাইটার জেট থেকে ছোড়া মিসাইল সফলতার সাথে প্রতিহত করে মনুষ্যবিহীন যুদ্ধবিমান কিজেলেলমা। কিজেলেলমার নির্মাতা প্রতিষ্ঠান বেরাক্তারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের উত্তর পশ্চিমে আকিঞ্চি ফ্লাইট টেস্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আকাশে ওড়ে কিজেলেলমা। আকাশে 15,000 ফিট উচ্চতায় থাকতে 30 কিলোমিটার দূরে শনাক্ত করে F-16 ফাইটার জেট। এরপর কিজেলেলমা গক-দোয়ান নামক এয়ার টু এয়ার মিসাইলের সাহায্যে সরাসরি আঘাত করে F-16 ফাইটার জেট থেকে ছুটে আসা মিসাইল। এই ঘটনাকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছে বেরাক্তার। সম্প্রতি কিজেলেলমায় যুক্ত করা হয়েছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের রাডার প্রযুক্তি। এর ফলে যে কোনো দিক থেকে ছুটে আসা মিসাইল শনাক্ত করে পাল্টা আঘাত করতে সক্ষম কিজেলেলমা। কিজেলেলমা তুরস্কের নির্মিত একটি মনুষ্যবিহীন স্টেলথ ফাইটার। এর ক্ষমতা প্রচলিত যে কোনো 4 জেনারেশন বা 4.5 জেনারেশন যুদ্ধবিমানের সমান, কিন্তু সে তুলনায় দাম অনেক কম। 2022 সালের ডিসেম্বরে এটি প্রথম আকাশে ওড়ে। এরপর একের পর এক সফল সব পরীক্ষা সম্পন্ন করে চলছে কিজেলেলমা। তুরস্ক এখন পর্যন্ত 6টি এই বিমান নির্মাণ করেছে এবং আগামী বছর তুরস্ক বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে এই বিমানের। মিশরের প্রাচীন ইসলামপন্থী রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মিশর ছাড়া লেবানন এবং জর্ডান সহ অন্য যেসব দেশে এর শাখা রয়েছে তাকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে দেশটি। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে বলেছেন এ বিষয়ে কার্যক্রম শুরু করার জন্য। ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের কারণ হিসেবে ট্রাম্প বলেছেন তারা হামাসের পক্ষে ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত। ট্রাম্প বলেছেন, বর্তমানে জর্ডান ও লেবাননে মুসলিম ব্রাদারহুডের শাখা হামাস ও হিজবুল্লাহকে সহায়তা করে চলছে ইসরায়েলের বিরুদ্ধে। মুসলিম ব্রাদারহুডের একজন মিশরীয় নেতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, মুসলিম ব্রাদারহুড বর্তমানে সন্ত্রাসবাদী কার্যক্রমে ইন্ধন যোগাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শান্তি প্রক্রিয়া নস্যাতের চেষ্টা করছে। ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আলোচনা করে 30 দিনের মধ্যে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ব্যবস্থা করতে। এরপর মুসলিম ব্রাদারহুড 45 দিন সময় পাবে এর বিরুদ্ধে আবেদন করার। কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে ইসলামিক পণ্ডিত হাসান আল বান্না 1928 সালে মিশরে প্রতিষ্ঠা করেন ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড। পরবর্তীতে গোটা মধ্যপ্রাচ্য সহ অনেক মুসলিম দেশে হাসান আল বান্নার প্রতিষ্ঠিত ধারায় ছড়িয়ে পড়ে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার রাজনৈতিক আন্দোলন। পশ্চিমা বিশ্বে একে অভিহিত করা হতে থাকে রাজনৈতিক ইসলামিক মতবাদ হিসেবে। পাকিস্তান ও বাংলাদেশে বর্তমানে জামায়াতে ইসলামীও একই ধারার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। একসময় তুরস্কের ন্যাশনাল সালভেশন পার্টি, আলজেরিয়ার ইসলামিক সালভেশন পার্টি এসবই মূলত ইখওয়ানুল মুসলিমিনের ধারায় প্রতিষ্ঠিত ইসলামপন্থী রাজনৈতিক দল, যারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার আন্দোলন শুরু করে। মিশরে হোসনি মোবারক সহ বিভিন্ন শাসকের অধীনে ইখওয়ানুল মুসলিমিনের নেতা
নেতাকর্মীরা যুগ যুগ ধরে হত্যাসহ অবর্ণনীয় নির্যাতন এবং জেল জুলুমের শিকার হয়েছেন। 2011 সালে আরব বসন্তে ইখওয়ানুল মুসলিমিনের নেতৃত্বে তাহরির স্কয়ার কেন্দ্রিক আন্দোলনের মাধ্যমে পতন ঘটে দীর্ঘ স্বৈরশাসক হোসনি মোবারকের। এরপর নির্বাচনের মাধ্যমে মিশরে ক্ষমতায় আসেন ইখওয়ানুল মুসলিমিন, কিন্তু যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহায়তায় তখন সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে হোসনি মোবারকের উত্তরসূরি জেনারেল আবদুল ফাত্তাহ আল সিসি। এরপর প্রেসিডেন্ট মোরসি সহ ইখওয়ানুল মুসলিমিনের শত শত নেতাকর্মীকে হত্যা করেন জেনারেল সিসির বাহিনী। প্রেসিডেন্ট মোরসি কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্তমানে মিশরে নিষিদ্ধ ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড। ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিলেন যে তিনি মধ্যপ্রাচ্যের 3000 বছরের পুরনো যুদ্ধ শেষ করতে যাচ্ছেন, অনেকেই তা প্রথমে রাজনৈতিক হাস্যরস হিসেবে দেখেছিলেন, কারণ ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যগুলোতে অতিরঞ্জন ও নাটকীয়তা সবসময় থাকে। কিন্তু 2025 সালে গাজা যুদ্ধ ও শার্ম আল শাইখ শান্তি সম্মেলনের মাধ্যমে তিনি সত্যি একটি বহুপাক্ষিক উদ্যোগের সূচনা করেছিলেন, যা হয়তো মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি নতুন শান্তিরেখা আঁকতে পারত। মিশরের শার্ম আল শাইখে কাতারের আমির শেখ তামিম, মিশরের সিসি ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে তিনি যে দলিলের স্বাক্ষর করেন, সেখানে গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, আন্তর্জাতিক প্রশাসন এবং একটি বহুজাতিক টাস্ক ফোর্স বা শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এসব ছিল মূল বিষয়। বিশেষ করে ষষ্ঠ দফাটি ছিল পরিকল্পনার প্রাণ, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক, মিশর সহ সংশ্লিষ্ট দেশগুলো নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে, যারা গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা, নিরাপত্তা তত্ত্বাবধান এবং পুনর্গঠনের বাস্তবায়ন দেখভাল করবে। কিন্তু শান্তি পরিকল্পনার সকল সম্ভাবনাকে বাস্তবায়নের আগেই শেষ করে দিলেন নেতানিয়াহু। এই টাস্কফোর্সে ছিল বাস্তবিক আইএসএফ, একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী, যা ইসরায়েলের দখলদারিত্বকে নিয়ন্ত্রণে এনে গাজায় বেসামরিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে পারত। এই পরিকল্পনা নিয়ে ট্রাম্প গর্ব করে বলেছিলেন, এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় শান্তি চুক্তি। বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠনের মতো একটি নতুন সময়ের সূচনা। কিন্তু ট্রাম্প যে শান্তির স্বপ্ন আঁকলেন, সেটি শেষ পর্যন্ত প্রসবের আগেই মৃত হয়ে গেল। এবং এই মৃত্যু ছিল না কোনো অনিবার্যতা, বরং অত্যন্ত সচেতন কূটনৈতিক ভাঙচুর, যার নাটকের প্রধান চরিত্রে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সক্রিয় জায়নিস্ট লবির সমন্বিত চাপ। কারণ এই পরিকল্পনা কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতেন নেতানিয়াহু। প্রথমত, গাজায় আন্তর্জাতিক টাস্কফোর্স মানেই ইসরায়েলি দখলদার বাহিনীকে গাজা থেকে সরাতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা মানেই গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আর চালানো যাবে না। তৃতীয়ত, তুরস্কের নেতৃত্বে গাজায় কার্যকর পুনর্গঠন শুরু হলে ফিলিস্তিনি রাজনৈতিক শক্তি নতুন করে সংগঠিত হবে, যা পশ্চিম তীর, গাজা উভয় অঞ্চলে প্রতিরোধ শক্তিকে আরও সমন্বিত করতে পারত। এবং চতুর্থত, এই শান্তি প্রক্রিয়া সফল হলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক তদন্ত, বিশেষত আইসিসির যুদ্ধাপরাধ মামলা তীব্র হয়ে উঠত। নেতানিয়াহু তাই এই পরিকল্পনাটিকে নিজের রাজনৈতিক মৃত্যুদণ্ড হিসেবে দেখেছিলেন। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক যদি গাজায় প্রবেশ করে, তাহলে কেবল মানবিক উপস্থিতি নয়, সেখানে উপস্থিত হতো একটি ন্যাটো দেশের সামরিক নেতৃত্ব, যাদের কূটনৈতিক প্রভাব, নৈতিক অবস্থান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ইসরায়েলকে এক নতুন বাস্তবতায় ফেলত। তাই নেতানিয়াহুর অবস্থান ছিল স্পষ্ট, টাস্কফোর্সে তুরস্ক থাকলে তিনি পরিকল্পনা মানবেন না। শার্ম আল শাইখের দলিলে তুরস্কের নাম স্পষ্টভাবে লেখা থাকায় তিনি আতঙ্কিত হন। এরপর নেতানিয়াহু প্রথম সুযোগেই ওয়াশিংটনে উড়ে যান। অক্টোবর 7-এর হামাস আক্রমণের পর তিনি আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা এড়াতে যেভাবে বিভিন্ন দেশের আকাশসীমা ঘুরে উড়োজাহাজ চালিয়েছিলেন, সেই ভয়েই তাকে বারবার তাড়া করে ফিরছিল। ট্রাম্পের সঙ্গে তার বৈঠকটি ছিল রাজনৈতিক দুই চরিত্রের একটি অদ্ভুত নাটক, যেখানে ট্রাম্প শান্তি পরিকল্পনার কৃতিত্ব চাইছিলেন আর নেতানিয়াহু চাইছিলেন সেই পরিকল্পনাকে তার মতো করে এডিট করার অধিকার। বৈঠকের মাঝে নেতানিয়াহু লাইভ টিভিতে গিয়ে ঘোষণা দেন, ট্রাম্প আমাকে শান্তি পরিকল্পনা সম্পাদনা করতে দিয়েছেন। তার মুখে ছিল অবিশ্বাস্য স্বস্তি। তিনি হেসে বলেছিলেন, বিশ্বাসই হয় না যে এমন সুযোগ পাওয়া সম্ভব। একই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এখন আরব মুসলিম বিশ্ব ট্রাম্প নেতানিয়াহু নির্ধারিত শর্ত মানতে হামাসকে চাপ দিচ্ছে এবং ইসরায়েল গাজার বেশিরভাগ অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখবে।
এদিকে ট্রাম্প প্রশাসন পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেয়, কিন্তু সেখানে রেজলিউশন 2803/2025 যখন পাশ হয় তখন দেখা গেল মূল দলিল সম্পূর্ণ বিকৃত হয়েছে। টাস্কফোর্স আইএসএফ তুরস্ক এসবের কোনো নাম নেই, বরং প্রস্তাবে রাখা হয় অস্পষ্ট একটি কাঠামো, বোর্ড অব পিস, যা কেবল পুনর্গঠনের অর্থায়নের কাঠামো তৈরি করবে। বাস্তবায়ন, তদারকি, নিরাপত্তা নিশ্চয়তা, আন্তর্জাতিক বাহিনী সব বাদ। শার্ম আল শেখে স্বাক্ষরিত দলিলের পর্যন্ত উল্লেখ নেই, যেন দলিলটির অস্তিত্বই নেই। এতে স্পষ্ট হয় নেতানিয়াহু তার লবিং নেটওয়ার্ক দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে একটি জিনিস বুঝিয়ে দিয়েছেন, তুরস্ককে গাজায় প্রবেশ করতে দেয়া যাবে না। চীন রাশিয়া প্রস্তাবে ভোট দানে বিরত থাকে। এটি ছিল তাদের কূটনৈতিক বার্তা যে তারা পরিকল্পনার ভেতরের সংশোধন করছে, কিন্তু বিরোধিতা করতে চায় না। পশ্চিমা স্থায়ী সদস্যদের সমর্থনে রেজলিউশন পাশ হয়, কিন্তু কার্যক্ষমতা হারায়। সমালোচকেরা বলেন, পর্বত প্রসব করে ইঁদুর জন্ম দিল। অর্থাৎ ট্রাম্প যাকে ইতিহাসের শান্তি বলেছিলেন, নেতানিয়াহুর হাতে তা এক খালি কাগজ হয়ে গেল। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, টাস্কফোর্সে তুরস্ক থাকলে কি ঘটত? প্রথমত, গাজায় যুদ্ধ দ্রুত বন্ধ হতো। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি ইসরায়েলকে সামরিকভাবে নিয়ন্ত্রণে রাখত। তৃতীয়ত, পুনর্গঠন দ্রুত শুরু হতো। চতুর্থত, গাজা পশ্চিম তীরে রাজনৈতিক সমন্বয় তৈরি হতো। পঞ্চমত, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ নতুনভাবে উন্মুক্ত হতো। কিন্তু নেতানিয়াহুর দুশ্চিন্তা ছিল অন্য বিষয়। এমন একটি বাহিনী গঠিত হলে ফিলিস্তিন প্রশ্নে আঞ্চলিক নেতৃত্ব তুরস্ক, কাতার, মিশরের হাতে চলে যেত। ইসরায়েল তখন আর এককভাবে গাজা নিয়ন্ত্রণ করতে পারত না। আর এই ভয় থেকেই তিনি ট্রাম্প সম্মত সমস্ত আপাত শান্তির ভাষ্যকে বাস্তবে অকার্যকর করে দেন। ফলে গাজার পুনর্গঠন থেমে যায়, যুদ্ধ দীর্ঘায়িত হয়, মানবিক সংকট বাড়ে এবং আন্তর্জাতিক অপরাধ তদন্ত শক্তিশালী হয় না, এবং ইসরায়েল তার সামরিক অভিযান আরও কঠোর করে। এদিকে আরব বিশ্ব বিভক্ত থাকায় কেউ তুরস্ককে কেন্দ্রীয় ভূমিকা দিতে এগিয়ে আসে না। যুক্তরাষ্ট্র একদিকে ট্রাম্পের কৃতিত্ব ধরে রাখতে চায়, অন্যদিকে ইসরায়েল বিরোধী অবস্থান নিতে সাহস পায় না। ফলে তৈরি হয় এক অদ্ভুত দ্বৈততা। ট্রাম্প শান্তি পরিকল্পনার কৃতিত্ব দাবি করেন, কিন্তু তার প্রশাসনে সেই পরিকল্পনাকে কার্যত শূন্য করে দেয়। এইভাবে একটি সম্ভাব্য আন্তর্জাতিক উদ্যোগ, যেটি হয়তো দশকের পর দশক ধরে চলা সংকটের পথে নতুন সম্ভাবনা এনে দিতে পারত, জন্ম নেবার আগেই তা মরে গেল। এর নেপথ্যে ছিল রাজনৈতিক স্বার্থ, জার্নিস্ট লবি, নেতানিয়াহুর ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, পশ্চিমাদের কূটনৈতিক দ্বৈত আচরণ এবং মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের সমন্বিত চাপ। ট্রাম্পের ভাষায় এটি ছিল একটি মহান ডিল, কিন্তু নেতানিয়াহুর হাতে সেই ডিল রূপ নিল একটি বিচ্ছিন্ন কাগুজে প্রস্তাবে। পৃথিবী যে শান্তির রেখা দেখতে পারত, তা নষ্ট হলো রাজনৈতিক হিসেবের কারণে। শেষ পর্যন্ত এটি গল্প হয়ে রইল, এক পাহাড় প্রসব করে ইঁদুরের জন্ম দেওয়ার মতোই। শান্তির যে শিশুটি জন্ম নিতে যাচ্ছিল, তার জন্মের আগেই সেই প্রসূতি নেতানিয়াহু তার মৃত্যু ঘটালেন। গাজা ও ফিলিস্তিন রইল আগের মতোই দুঃস্বপ্নের মাঝে। ইসরায়েল ও তুরস্ক মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় ভূ রাজনীতিতে দুটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি, যাদের সামরিক সক্ষমতা, প্রযুক্তিগত উন্নয়ন, আঞ্চলিক অবস্থান, কৌশলগত জোট এবং প্রতিরক্ষা শিল্প তাদের সম্মিলিত প্রভাবকে বহুগুণ বাড়িয়ে তোলে। উভয় দেশের সামরিক শক্তির তুলনা করতে গেলে ঐতিহাসিক প্রসঙ্গ, ভৌগোলিক বাস্তবতা, সেনাবাহিনীর কাঠামো, প্রযুক্তিগত উদ্ভাবন, প্রতিরক্ষা বাজেট, আঞ্চলিক অপারেশনাল অভিজ্ঞতা, মিত্রতার চরিত্র এবং অন্তর্দেশীয় সামরিক রাজনৈতিক গতিবিধিকে বিবেচনায় নিতে হয়। ইসরায়েল তার সুনির্মিত প্রযুক্তি, উচ্চমানের গোয়েন্দা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অতি উন্নত আকাশ শক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত। অন্যদিকে তুরস্ক বিশাল আকারের সেনাবাহিনী, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থলবাহিনী, নিজস্ব ড্রোন ও সামরিক শিল্প এবং 3 মহাদেশ জুড়ে ভূরাজনৈতিক প্রভাবের মাধ্যমে শক্তিশালী উপস্থিতি ধরে রেখেছে। এই দুই দেশের সামরিক সক্ষমতার তুলনায় দেখা যায় ইসরায়েল আকারে ছোট হলেও উচ্চ প্রযুক্তি, গোয়েন্দা আধিপত্য ও যুদ্ধক্ষেত্রে বাস্তবমুখী অপারেশনাল দক্ষতার কারণে অত্যন্ত প্রভাবশালী। তুরস্ক আকারে বড়, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েলের মতো পরিপক্ক না হলেও দ্রুত আধুনিকীকরণের প্রক্রিয়ায় আছে।
ইসরায়েল তুরস্ক কখনো ঘনিষ্ঠ মিত্র, কখনো রাজনৈতিক মতবিরোধের কারণে দূর দূরান্তে অবস্থান করেছে, কিন্তু সামরিক সক্ষমতার বিচারে তারা একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়েছে এবং কখনো কখনো পরোক্ষ প্রতিযোগিতাও করেছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বেঁচে থাকা লড়াইকে কেন্দ্র করে সামরিক নীতি গড়ে তোলে। চারিদিকে শত্রুপ্রবণ পরিবেশ, সীমিত ভৌগোলিক গভীরতা, জনসংখ্যা স্বল্পতা, এই চ্যালেঞ্জগুলো ইসরায়েলকে এমন এক সামরিক কৌশল তৈরি করতে বাধ্য করেছে যেখানে দ্রুত সিদ্ধান্ত, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ও গোয়েন্দা নির্ভর অপারেশন হলো মুখ্য। অন্যদিকে তুরস্ক রাষ্ট্রের সামরিক ঐতিহ্য অটোম্যান আমল থেকে চলে আসা এবং আধুনিক যুগে এসে ন্যাটোর সদস্য হওয়ায় দেশটি দীর্ঘমেয়াদে পশ্চিমা সামরিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনী সাজিয়েছে। তুরস্কের ভূগোল বহুমাত্রিক, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে, ফলে এর সামরিক কৌশলও বহুবিধ। কেউ কেউ একে আঞ্চলিক শক্তির চেয়েও ওভার রিজিওনাল শক্তি হিসেবে বিবেচনা করে। এই বাস্তবতা দুই দেশের সামরিক শক্তির ব্যবহারিক পার্থক্যকে পরিষ্কারভাবে তুলে ধরে। ইসরায়েলের স্থলবাহিনী আকারে ছোট হলেও অত্যন্ত প্রযুক্তি নির্ভর এবং উচ্চ প্রশিক্ষিত। বাধ্যতামূলক সামরিক সেবার কারণে অধিকাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক যুদ্ধপ্রস্তুত থাকে, যা ইসরায়েলের র্যাপিড মোবিলাইজেশন ক্ষমতাকে বিশেষ শক্তিশালী করেছে। অভিজ্ঞতা নির্ভর যুদ্ধনীতি ইসরায়েলের স্থলবাহিনীকে বিশেষভাবে দক্ষ করেছে শহর যুদ্ধ, গোয়েন্দা সমর্থিত অভিযান এবং কমান্ডো অপারেশনে। আধুনিক ট্যাঙ্ক, মার্কাভা সিরিজ, উন্নত সাজোয়াজান, আর্টিলারি সিস্টেম, ড্রোন এবং সাইবার গোয়েন্দা সমর্থনের কারণে ইসরায়েলি স্থলবাহিনী আঞ্চলিক যে কোনো রাষ্ট্রের তুলনায় অপারেশনাল গতিতে এগিয়ে। তবে তুরস্কের স্থলবাহিনী আকারে বৃহৎ, ন্যাটোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই তুরস্কের স্থলবাহিনী সবচেয়ে বড়। তাদের সৈন্য সংখ্যা, সাজোয়াজান, ট্যাঙ্ক, মেকানাইজ ইনফ্যান্ট্রি ইউনিট এবং দীর্ঘমেয়াদী অপারেশন পরিচালনার অভিজ্ঞতা বিশেষভাবে লক্ষ্যযোগ্য। তুর্কি সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ দমন, কুর্দি বিদ্রোহ মোকাবেলা, সিরিয়ার ভেতরে ক্রস বর্ডার অভিযান, লিবিয়া, আজারবাইজান ও সোমালিয়ায় সামরিক সহায়তা বা সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। তবে তুরস্কের স্থলযানে পুরনো আমেরিকান ও জার্মান ট্যাঙ্কের আধিক্য থাকায় আধুনিকীকরণে কিছুটা পিছিয়ে ছিল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের নিজস্ব আলতাই ট্যাঙ্ক প্রকল্প তাদের ভবিষ্যৎ সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বের অন্যতম দক্ষ ও আধুনিক। F-35I আদির স্টেলথ ফাইটারের বিশেষায়িত সংস্করণ ইসরায়েল নিজস্বভাবে কাস্টমাইজ করতে পারে, যা বিশ্বের অন্য কোনো দেশ করতে পারে না। পাশাপাশি F-15 ও F-16 এর উন্নত বহর, নিজেদের তৈরি ড্রোন, গোয়েন্দা বিমানে বিশ্বমানের প্রযুক্তি এবং বিমান থেকে বিমান ও বিমান থেকে স্থল অস্ত্র ব্যবস্থায় আধিপত্য ইসরায়েলকে আঞ্চলিক আকাশসীমায় প্রায় একচ্ছত্র ক্ষমতা দিয়েছে। ইসরায়েলের পাইলটদের প্রশিক্ষণ, বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা, দ্রুত লক্ষ্যবস্তু ধ্বংসের সক্ষমতা এবং জটিল অঞ্চলে সফল অভিযানের রেকর্ড তাদের বিমান বাহিনীকে বিশেষভাবে শক্তিশালী করেছে। অন্যদিকে তুরস্কের বিমান বাহিনীও ন্যাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। অনেক বছর ধরে F-16 ভিত্তিক বহর তাদের আকাশ শক্তির মূল ভিত্তি হলেও F-35 প্রোগ্রাম থেকে বাদ পড়ার কারণে তারা নতুন প্রজন্মের স্টেলথ বিমানের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তুরস্ক নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে কাজ করছে এবং এটি সফল হলে দেশটির আকাশ সীমা রক্ষার সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাবে। তুরস্কের সবচেয়ে বড় শক্তি তার আক্রমণাত্মক ড্রোন বেরাক্তার, TB2, আকিঞ্চি, আঙ্কা সিরিজ, যেগুলো বিশ্বজুড়ে গেম চেঞ্জার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বাস্তব যুদ্ধক্ষেত্রে তুর্কি ড্রোন আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে দৃশ্যমান প্রভাব দেখিয়েছে, যা তুরস্ককে ড্রোন শক্তিতে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। ইসরায়েলের নৌবাহিনীর অন্যতম শক্তি তাদের জার্মানিতে নির্মিত ডলফিন ক্লাস সাবমেরিন, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রাখে বলে ধারণা করা হয়। যদিও ইসরায়েল এই বিষয়ে সরকারি স্বীকৃতি দেয়নি। উন্নত মিসাইল বোট, অফশোর পেট্রোল ভেসেল, ইন্টিগ্রেটেড কমান্ড সিস্টেম ইসরায়েলকে পূর্ব ভূমধ্যসাগরে শক্ত অবস্থানে রেখেছে। তুরস্কের নৌবাহিনী আকারে ইসরায়েলের তুলনায় অনেক বড়। তুরস্কের ফ্রিগেট, করভেট, সাবমেরিন,
অ্যাম্ফিবিয়াস জাহাজ সহ ন্যাটোর অন্যতম বৃহৎ নৌবাহিনী পরিচালনা করে। তুরস্ক জাতীয় জাহাজ নির্মাণ প্রকল্প মিলজিয়ামের মাধ্যমে নিজস্ব যুদ্ধজাহাজ, ফ্রিগেট, সাবমেরিন ও ড্রোন ক্যারিয়ার তৈরির পথে এগুচ্ছে। তুরস্কের নতুন টিসিজি আনাদোলু নৌজাহাজ, ড্রোন ও হেলিকপ্টার ক্যারিয়ার হিসাবে কাজ করতে পারবে, যা ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কের উপস্থিতিকে আরও ব্যাপক করেছে। এই তুলনায় ইসরায়েলের নৌবাহিনী যদিও ছোট, কিন্তু অত্যন্ত প্রযুক্তি নির্ভর, স্টেলথ সক্ষমতাযুক্ত এবং স্পেশাল অপস উপযোগী। ইসরায়েলের অন্যতম শক্তি তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম, ডেভিস স্লিং, অ্যারো 2 এবং অ্যারো 3 এই 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে বিশ্বের সর্বোচ্চ কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম দেশগুলোর মধ্যে পরিণত করেছে। আকাশ থেকে ছোড়া রকেট, ব্যালিস্টিক মিসাইল, যে কোনো গতিয়মান লক্ষ্যকে ধ্বংস করার ব্যতিক্রমী ক্ষমতা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মেরুদণ্ড। তুরস্ক তুলনামূলকভাবে এগুলোতে পিছিয়ে, যদিও তারা S-400 সিস্টেম রাশিয়া থেকে কিনেছে, যা ন্যাটোর সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন বাড়িয়েছে। তুরস্ক নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তিগতভাবে এখনও ইসরায়েলের তুলনায় অনেক পিছিয়ে। ইসরায়েলের সাইবার সক্ষমতা ও গোয়েন্দা নেটওয়ার্ক বিশ্বের শীর্ষস্থানীয়। মোসাদ, শিন বেত, আমান এই 3টি গোয়েন্দা সংস্থা ও আঞ্চলিক আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সক্রিয়। সাইবার যুদ্ধেও ইসরায়েলের আধিপত্য স্পষ্ট। তুরস্ক শক্তিশালী গোয়েন্দা সংস্থা MITর মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে কার্যকর সাইবার ও মানব গোয়েন্দা অপারেশন পরিচালনা করে, তবে প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েলের সমকক্ষ নয়। প্রতিরক্ষা শিল্পের তুলনায় গেলে ইসরায়েল উচ্চ প্রযুক্তির সামরিক যন্ত্র, ড্রোন, মিসাইল সিস্টেম, উন্নত রাডার, সাইবার প্রযুক্তি, নেটওয়ার্ক সেন্ট্রিক সিস্টেম তৈরি করে। মেড ইন ইসরায়েল সামরিক প্রযুক্তি বিশ্বজুড়ে ব্যবহৃত, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে। তুরস্ক দ্রুত গতিতে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলছে, বিশেষ করে ড্রোন, সাজোয়াজান, রকেট, মিসাইল এবং নৌজাহাজ নির্মাণে দেশটি এখন স্বনির্ভরতার দিকে অগ্রসর হয়েছে। বেরক্তা TV2 এর আন্তর্জাতিক সাফল্য তুরস্ককে বৈশ্বিক ড্রোন বাজারে অগ্রগণ্য করেছে, কিন্তু ইসরায়েল প্রযুক্তির নিপুণতা ও পরিপক্কতার বিচার করলে এখনও তুরস্কের চেয়ে অনেক এগিয়ে। ইসরায়েল সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের একজন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত প্রযুক্তি, গোয়েন্দা সহায়তা, সামরিক অর্থায়ন এবং কৌশলগত সুরক্ষা ছায়া প্রদান করে, যা ইসরায়েলের সামরিক শক্তিকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। তুরস্ক ন্যাটোর সদস্য হিসাবে পশ্চিমা জোটের মূল অংশ, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান নেয়া, রাশিয়ার সঙ্গে সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ইস্যুতে মতবিরোধের কারণে তাদের সম্পর্ক কিছুটা জটিল হয়েছে। ন্যাটো কাঠামোর কারণে তুরস্কের সামরিক মানদণ্ড উচ্চ হলেও রাজনৈতিক টানাপোড়েন সামরিক আপগ্রেডে কিছু বাধা তৈরি করেছে। উভয় দেশের সামরিক বাজেটের তুলনা করলে দেখা যায় ইসরায়েল তার জিডিপির উল্লেখযোগ্য অংশ প্রতিরক্ষায় ব্যয় করে, যা দেশটির কৌশলগত অবস্থানের কারণে প্রয়োজনীয়। তুরস্ক আকারে বড় হওয়ায় তার সামরিক বাজেট পরিমাণে বেশি হলেও জিডিপির শতাংশ হিসেবে ইসরায়েলের তুলনায় কম। ইসরায়েলি সামরিক বিনিয়োগ উচ্চ প্রযুক্তিতে, যেখানে তুরস্কের বিনিয়োগ তুলনামূলকভাবে ব্যাপক মাত্রায় কনভেনশনাল ও আধুনিকীকরণ খাতে। ভূ রাজনৈতিক প্রভাবের বিচারে ইসরায়েলের প্রভাব মূলত মধ্যপ্রাচ্য, লেভান্ত অঞ্চলে কেন্দ্রীভূত, যদিও প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে ইসরায়েল বৈশ্বিক পর্যায়েও গুরুত্বপূর্ণ। তুরস্কের প্রভাব ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, বলকান, ককেশাস এবং উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত, যা তাদের সামরিক কৌশলকে বহুমাত্রিক করে তুলেছে। তুরস্ক সামরিক ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র ও সরাসরি সামরিক উপস্থিতির মাধ্যমে আফ্রিকা থেকে ককেশাস পর্যন্ত দীর্ঘ পরিসরে নিজেদের শক্তি প্রদর্শন করে। ইসরায়েল কূটনৈতিক নিরাপত্তা জোট, সাইবার সহযোগিতা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক প্রভাব বিস্তার করে।
সব মিলিয়ে বলা যায় ইসরায়েল প্রযুক্তি, গোয়েন্দা, বিমান শক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং উচ্চমানের অপারেশনাল দক্ষতায় এগিয়ে রয়েছে। তুরস্ক আকার, জনবল, ন্যাটো কাঠামো, আঞ্চলিক প্রভাব এবং ড্রোন যুদ্ধের অভিজ্ঞতায় এগিয়ে। দুই দেশের সামরিক শক্তি ভিন্ন দর্শনের উপর দাঁড়িয়ে। ইসরায়েল কম জনবল কিন্তু অধিক প্রযুক্তি, আর তুরস্ক বেশি জনবল ও বহুমাত্রিক বিস্তৃতি নিয়ে সাজানো। আধুনিক যুদ্ধক্ষেত্রে ইসরায়েল সম্ভবত প্রযুক্তি কেন্দ্রিক সংঘর্ষে অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে তুরস্ক কনভেনশনাল ও হাইব্রিড যুদ্ধে বহুবিধ সক্ষমতা দেখাতে পারে। ভবিষ্যৎ প্রেক্ষাপটে তুরস্কের সামরিক আধুনিকীকরণ প্রকল্প ও ইসরায়েলের উচ্চ প্রযুক্তি উন্নয়ন, এই দুই শক্তির প্রতিযোগিতা ও সমন্বয় আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতাকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে থাকবে। উভয় দেশ তাদের নিজ নিজ অঞ্চলে এমন সামরিক সক্ষমতা ধরে রেখেছে যা শুধু ক্ষমতার ভারসাম্যই বদলায় না, বরং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণেও গভীর প্রভাব ফেলে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।